সারা ভরসা হায় হোক সারা এই ভরসা হায় হোক সারা। নমস্কার, বরাক বিনোদনের গানের আড্ডায় আপনাদের সাথে আমি রয়েছি শতাক্ষী বিশ্বাস। দর্শক বন্ধুরা, আমরা আবারও নিয়ে এসেছি নতুন নতুন গানের ডালি। আজ আমাদের স্টুডিওতে যে রয়েছে সে হাইলাকান্দির সঙ্গীত জগতের একটি অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় মুখ। তার সুরের মাধুরী দিয়ে সে ইতিমধ্যেই বরাক ভ্যালি তথা আসামের বিভিন্ন মঞ্চ কাঁপিয়েছে। চলুন পরিচিত হয়নি, আমাদের স্টুডিওতে যে আছে সে আর কেউ নয়, আমাদের হাইলাকান্দিরই জুয়েল দাস। নমস্কার। নমস্কার, কেমন আছো? চলছে, ভালো আছি। আচ্ছা, আমাদের এই গানের আড্ডা অনুষ্ঠানে আমরা শুধু গানই শুনি না, আমরা তার সাথে অনেক প্রশ্নও করি। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, তোমার জীবনে সেই গানের শুরুটি ঠিক কবে? আসলে গানের শুরু বলতে আমি যখন একদমই ছোট ছিলাম, ছোট থেকেই শুনতাম মা বাবা সবাই, আমাদের ঘরের মানে বাবার ফ্যামিলি, মার ফ্যামিলি সবাই গানে আর কি। তো মা বিশারদ ছিলেন গানে, টিচার ছিলেন সেই যুগে, এবং আমাদের বাবার ফ্যামিলি ওরা কবিয়াল ছিলেন, মানে জায়গায় বসে গান বানিয়ে গান গাওয়া যেটা। আচ্ছা, তো ছোট থেকেই মানে দেখেছি, মানে বাবা গান বানাতেন, মা গাইতেন। আমারও জন্মের আরো অনেক আগে থেকে ওরা গান বাজনা নিয়ে আছেন। ইভেন আমার জন্মের পরে, আমি জন্মের আগেই ওরা আমার নাম দিয়ে একটি গান করেছিলেন। আচ্ছা, তোমার কি সেই গানটা মনে আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যদি কেন মনে আমাদেরকে রাখবে না, ও ছোটবেলা থেকে এটা অনেক শুনেছি আর কি। আচ্ছা, তো আমাদেরকে দুলাইন যদি শোনাও। তো দুলানি মনে আছে হলো, জুয়েল পাখিটি সোনা বনেটি ঝুমঝুম রুমঝুম নাচে ময়ূরী, জুয়েল পাখিটি সোনা বনেটি রুমঝুম রুমঝুম নাচে ময়ূরী। আর মনে নেই। আচ্ছা, খুবই সুন্দর এরকম গান ছিল কিছু একটা। আচ্ছা, তো এভাবে বলা যায় যে তোমার জীবনে তোমার গানের ইন্সপিরেশন তোমার মাই। হ্যাঁ, মা বাবা দুজনেই। আচ্ছা। মানে আমি ছোটবেলা থেকে দেখেছি, মানে এত স্ট্রাগল, মানে মা রান্না করতে করতে গান গাইতেন, কথা বলতে বলতে গান গাইতেন, কোনো একটা দুঃখের কথা হলো এইটাকে নিয়ে টেনে গানে নিয়ে শেষ করতেন, এরকম ছিলেন আমার মা। আচ্ছা, সবসময় গানের মাধ্যমেই। তারপরে বাবা মা দেখলেন যে হয়তো আমিও গান গাইতে পারবো বা এইদিকে যেতে পারবো, তো উনি আমাকে আমার যে মিস আছেন, শ্রদ্ধেয় মলিনা চৌধুরী মিস, ওনার কাছে নিয়ে যান। তারপরে ওনার কাছে আমি তালিম নিয়েছি এত বছর। আচ্ছা, শিক্ষা প্রাপ্ত করার পরে বিশারদ দিয়েছি নজরুল গীতিতে। আচ্ছা, তো এইভাবেই চলছে। আচ্ছা, এটা বলা বাহুল্য যে আমাদের আজকের প্রজন্মের ইয়াং জেনারেশনের মধ্যে অন্যতম সঙ্গীত শিল্পী আমরা জুয়েলকে বলতেই পারি। তো দর্শক বন্ধুরা শুনলেন জুয়েলের গানের শুরু, অর্থাৎ সঙ্গীতে সফর। তো চলে যাচ্ছি আমাদের প্রথম গানে। আমরা জানতে চাইবো প্রথম গানটি তুমি কোনটি করছো? আমার অত্যন্ত ফেভারিট সিঙ্গার হলেন শ্রী মান্না দেজি। তো উনার একটি মানে অত্যন্ত জনপ্রিয় গান কে তুমি তন্দ্রা হরণী, এই গানটি গিয়ে শোনাবো। বাহ, দর্শক বন্ধুরা, খুবই সুন্দর একটি গান, খুবই ভালো একটি গান, আমাদের সাথে থাকবে।
খুবই সুন্দর হয়েছে, মনোমুগ্ধকর এক কথায়। তো দর্শক বন্ধুরা, কেমন লেগেছে আপনাদের এই গানটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। তোমার মা রীতা মাসি খুবই বড় একজন সঙ্গীতজ্ঞ ছিলেন এবং সঙ্গীত শিল্পীও ছিলেন। ওনার গান আমরাও শুনেছি, খুবই ভালো গলা ছিল ওনার। তো ওনার সম্বন্ধে যদি আমাদেরকে কিছু বলো। মানে মার সম্বন্ধে কি বলবো, যতই বলবো মানে কমই পড়বে আর কি। হ্যাঁ হ্যাঁ। আর হয়তো আরো কিছুদিন থাকলে হয়তো আরো বেশি চিনতে পারতাম ওনাকে। আমার ভাগ্য নেই অতটুকু যে আমি মাকে আরো কিছু জানতে পারবো। তো এতদিন যা জেনে উঠেছি, মানে মার শৈশব কালটি মানে অনেক স্ট্রাগলে গেছে। হ্যাঁ হ্যাঁ। ছোট থেকে মানে যেহেতু গানে ওনার অনেক মানে ইয়ে ছিল, চেষ্টা ছিল, বা ভালোবাসতেন গান, আর মানে ঠাকুরের আশীর্বাদে গলাও ছিল উনার। তো উনি কি করেছেন, মানে মানুষের বাড়ি গিয়ে গিয়ে মানে ক্লাস করাতেন। তো উনার কাছে মানে মানে তো মার ছোটকালে যখন উনি গান শেখাতেন, তো উনার কাছে বাদ্যযন্ত্র বলতে কিছুই ছিল না, নট ইভেন হারমোনিয়াম। তো উনি যার বাসাতে যেতেন গান শিখাতে, ওদের ঘরে গিয়ে গান শিখাতেন ও নিজেও শিখতেন। তো এরকম করে করে উনি বিশারদ পাশ করেছেন। তারপরে তো টিচার হয়েছেন, অনেক নামি দামি টিচার ছিলেন ওনার। আগরতলার সাইডে ওনার যে বাসা ছিল ওইখানে মানে অনেক পরিচিত ছিল ওনার। তারপর অনেক গান বাজনা করতেন, থিয়েটারও করতেন আমার মা। আচ্ছা। তো উনার মানে বিসাইডস অল অফ দিস সং এন্ড অল, মানে উনি মানে নাটকও করেছেন, নৃত্যও করেছেন। আচ্ছা। তো বেশি গানের প্রতি ছিলেন, তাই জন্য গানটা বেশি জানে মানুষ। নাটকগুলো এত আর করা হয় নাই। তারপরে তো বিয়ে হয়ে গেল, তারপরে তো আমি আসলাম, তারপরে তো আমার জার্নি শুরু হয়ে গেল। তোমাকে দিয়েই ওনার সব গান। তো এটা তো আমরা জানি যে রীতা মাসির গলা খুবই সুন্দর ছিল। আমরা যত জায়গায় শুনেছি কমই পড়তো, আমাদের শুনতে শুনতে যেন মন ভরতো না, এতই সুন্দর গলা। তো তোমার মায়ের ফেভারিট যদি কোনো গান আমাদেরকে এখন শোনাও। হ্যাঁ, মা অনেক গায়ককে ফলো করতেন। ওনার মধ্যে অন্যতম ছিলেন নির্মলা মিশ্রজি। আচ্ছা। তো ওনার একটা অত্যন্ত প্রিয় গান ছিল তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই গানটা আমি চেষ্টা করব। আচ্ছা। টু অনার মাই মম। আচ্ছা। আই ডোন্ট নো ওয়্যার শি ইজ নাও। উনাকে ডেডিকেট করছি আর কি। সত্যি উনি এত একজন গুণী মেয়ের জন্য উনি যেখানেই আছেন খুবই সুখে আছেন। দেখে হয়তো উনি খুবই শান্তি পাচ্ছেন যে ওনার মেয়ে এত ভালো করছে, নিজের যেটা প্যাশন আছে গানের প্রতি বা নাচের প্রতি হোক, উনি নিশ্চয়ই খুবই আনন্দিত হচ্ছেন এটা দেখে। উনার মেয়ে যতটুকু করতে পেরেছে উনারই প্রচেষ্টায়, উনি যে তৈরি করে দিয়ে গেছেন সেটাই ওর কাজে লাগছে এখন। তো তুমি মন খারাপ করবে না, উনি তোমার সাথে পাশে এখনো আছেন, যেটা তুমি হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু তোমার গলা, তোমার গানে, তোমার নাচে সবকিছুতেই উনার লক্ষণ আমরা দেখতে পাই। তো দর্শক বন্ধুরা, একটু ইমোশনাল হয়ে গেছে আমাদের এই পর্বটি, তবু আমাদের পাশে থাকবেন। আর চলে যাচ্ছি আমাদের পরবর্তী গানে, তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। পাশে থাকবেন আমাদের। দুটি চোখে আমি হয়ে গেছি।
মনোমুগ্ধকর। আর কি বলবো সেটা তো বোঝাই যাচ্ছে না, আমাদের ভাষা হারিয়ে গেছে বা আমাদের শব্দ নেই কত এটাকে ইলাবোরেট করার জন্য। তো আমরা দেখছিলাম যে তুমি গানের মধ্যে খুব এনজয় করে গাইছিলে, তো সেটার পিছনে কি কোনো কাহিনী আছে যেটা যদি আমাদেরকে বলো? কাহিনী আছে, ছোট থেকে এই গানটা এত শুনেছি, হ্যাঁ হ্যাঁ। অনেক ভাবে শুনেছি আর কি। যখন মানে মা আর বাবার বিয়ে হয়েছিল, হুম, তখন মা মানে মানে হাই সেকেন্ডারি দেবেন, আচ্ছা। ঠিক সেই টাইমে মার বিয়ের প্রস্তাব এসে গেছে। উনি আরো ফার্দার মানে পড়তে Study ছিলেন, কিন্তু বিয়ে দেওয়া হয়ে গেছিল, তার কারণে পড়া হয় নাই। আচ্ছা। তো কোনো সময় রাগ হলে বাবার উপরে বা কোনো সময় আর কি এমনিতেই হুম হুম। এই গানটার সঙ্গে যে লিরিক্স গুলো আছে, লিরিক্সটা হ্যাঁ, হ্যাঁ। অনেক মিলে আচ্ছা, ওদের আচ্ছা। সঙ্গে। যে এই যে লাইনটা ছিল হ্যাঁ হ্যাঁ। যে নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর, আচ্ছা অনেক সময় মা বাবাকে ইঙ্গিত করে বলতেন, আচ্ছা। নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর, নিয়ে এলে আমায় তুমি আচ্ছা আজ বহুদূর। তো এইগুলো মানে স্মৃতি যে আছে, মানে মা হলো মানে আগরতলার সাইডে, আচ্ছা আমার বাবা আসামের, তো আচ্ছা এত দূর যে নিয়ে এসেছেন ওনাকে, তো আচ্ছা। ওই জন্য প্রায় সময় মা আর কি বাবাকে এই কথাটা অনেক সময় ইঙ্গিত করে বলতেন আর কি, কোনো আচ্ছা। সময় রাগে, কোনো সময় এমনি ভাবে আর কি। তো তাই আচ্ছা, জন্য তো খুবই কোনো কোনো সময় আমাদের যে গান যে আমাদের কত কাছের হয়ে যায়, কোন সময় এটা বলাও যায় না কোন গানটি কোন সময় কাছে লাগবে, কোন ভাবে আমাদের মনে এসে উদয় হবে, এটা তো কেউ বলতে পারে না। তো অবশ্যই আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। তো জুয়েল তো শুধু গান গায় না, ডান্সও করে। আমাদের আমাদের গত বছরে, হ্যাঁ, যে এসামিস যে ওয়ার্ল্ড হ্যাঁ হ্যাঁ, রেকর্ড, ওয়ার্ল্ড গিনেস রেকর্ড। ওয়ার্ল্ড রেকর্ডটা হয়েছিল, তুমি এখানে পার্টিসিপেট হ্যাঁ হ্যাঁ। করেছিলে। তো সেই এক্সপিরিয়েন্সটা যদি আমাদের সাথে একটু শেয়ার করো। ইস, আমাকে মানে তুমি পুরো মানে সেই গত বছরের এই ফিল্ম চলে, টাইমটা, এই টাইমটাই ছিল, হ্যাঁ হ্যাঁ। একদম এই টাইম ছিল। এই টাইম ছিল। বাট দ্যাট ওয়াজ এ ক্রুশিয়াল টাইম অলসো ফর মি, হুম হুম। কারণ ওই টাইমে আমার মা মানে শয্যাশায়ী ছিলেন বলতে গেলে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। মানে বাবা জানতে, মানে আমার বাবা এত সাপোর্ট করেছেন আমাকে সব কিছুতে, ইভেন নাও হুম হুম অলসো, হুম হুম হুম। কি মানে আমার কোনো স্বপ্ন পূরণ হবে না কোনো কারণে, এটা উনি মানে মানে দেখতে পারেন না আর কি। উনি যতটুকু সাধ্য আছে চেষ্টা করেন যাতে আমি আমার ড্রিম গুলো যাতে অ্যাচিভ করতে পারি। হ্যাঁ। যখন মানে ডিসি স্যার আমাদেরকে মানে জানিয়েছিলেন আর কি যে এরকম হতে যাচ্ছে, যারা যারা উৎসুকী হুম তারা নাম দেবে এসে, তো আমার যে মিস আছেন মিতালি মিস, হুম হুম মিতালি ঝালদা চক্রবর্তী হুম মিস, হুম। তো উনি মানে ভয় করে মানে আমাকে জিজ্ঞেস করছিলেন না, কারণ হলো আমার এমন প্যাথেটিক কন্ডিশন এখানে আমার মাকে নিয়ে, মানে উনি কিভাবে বলবেন যে তুই একটা প্রোগ্রাম করবি নাকি, হ্যাঁ, এখন হ্যাঁ, যাবি নাকি। তারপরে আর কি মানে একদিন সাহস করে উনি ফোন করে নিয়েছেন যে তুই করবি। হ্যাঁ হ্যাঁ। তো আমি তো একটা মিস করবো, কিন্তু তারপরে মনে হলো মাকে এরকম রেখে কিভাবে যাব, মানে হ্যাঁ, নিজেরও তো হ্যাঁ। একটা কিরকম লাগে, মানে সেলফিশ মনে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ। তো মা জিজ্ঞেস করছে কি হয়েছে, হুম হুম তো আমি বলছি মা এরকম এরকম ওয়ার্ল্ড রেকর্ড, হুম হুম তো আমাকে মিস বলছেন যাওয়ার জন্য, কি করব। হুম। মা মানে চিন্তাই করো না, মানুষটা মানে বিছানায় শয্যাশায়ী, মানুষটা এক চান্সে বলো হবে হবে আমি ঠিক হয়ে যাব, তুই চিন্তা করিস না, বাবা আমাকে দেখে নিয়ে যাবে। বাবাও ওই দিক থেকে বলছে তুই চিন্তা করিস না মা, তুই যা, তুই তোর ড্রিম অ্যাচিভ কর, আমি তোর মাকে যত্ন করব। হুম, কত মানে বড়। আমি তখন মানে মানে কি বলবো, মানে একটা মানুষ এত হ্যাঁ মানে এত সেলফলেস, হ্যাঁ, যে মানে যে উনি উনার এত কষ্ট যে মেয়ে যদি চলে যায়, আমি জানি ওরা মানে মা এরকম ছিল, মানে আমি যদি একটু সময় ঘরে থাকতাম না মানে মা অস্থির হয়ে যেত আর কি, হ্যাঁ বাবাকে হ্যাঁ বলতো ফোন করো না, হ্যাঁ হ্যাঁ, আসছে না কেন। হ্যাঁ। এইখানে আমি 1-1.5 মাস আমি ঘরে একদম সময় দিতে পারিনি। হ্যাঁ, রিহার্সাল, এই টানা রিহার্সাল ছিল। তারপরে মানে মা এত কন্ডিশন খারাপ ছিল, একটু পর পর ওনাকে মানে ওষুধ দিতে হতো। হুম তো সেই টাইমে যে মানে বাবা মানে এত সব মেনটেন করে আমাকে যে কি করে বললো। হুম, আর তাই আমি বললাম না ঠিক আছে, বন্ধুদের সঙ্গে দেখাও হয়ে যাবে একটু, আর ঘরে এসে তো আবার টাইম পেতাম, হুম। মানে যেমন ডেইলি 3-4 আওয়ার্স আমার ওই দিকে কাটাতে হতো। রিহার্সাল হতো, হ্যাঁ হ্যাঁ। কিন্তু এট দ্য সেম টাইম অনেকগুলো ভালো ভালো মেমোরিও ছিল। হুম হুম। দুঃখের কথা তো আছেই, সঙ্গে হ্যাঁ। সুখের গুলো হলো গিয়ে এত সুন্দর নতুন একটা পরিবেশ পেলাম, হুম হুম। নতুন কিছু মানুষ পেলাম যাদেরকে আর জীবনে কোনোদিন ভুলার নয়। না না, হ্যাঁ। এসামিস আমাদের সঙ্গে যারা যারা ছিলেন এত হেল্পফুল ছিলেন ওরা, তো তারপর ওদের সঙ্গে একটা বন্ডিং বনে গেছে। আচ্ছা। তারপর গুয়াহাটি গেলাম, মানে হুম হুম। মানে
এই যে দুঃখ আমার আমার বান্ধবীরা বন্ধুরা মানে আমার দুঃখকে মানে পুরো শেয়ার করে ওরা কমিয়ে দিয়েছে। মানে যখনই দেখতাম আমি মন খারাপ করে, অনেক সময় হতো আমি রিহার্সাল করতে করতে আমার মার কথা ভেবে অনেক সময় আমার চোখে জল এসে যেত বা ইমোশনাল হয়ে যেতাম, পারতাম না ডান্স করতে, এক কোনায় এসে বসে থাকতাম। ওরা এসে আমাকে হাসাতো, কিছুই তো না কিছুই তো, লাইক দিস। তো তারা আমাকে মানে ওরা আমাকে অনেক সাপোর্ট করেছে, মেন্টালি অনেক সাপোর্ট করেছে। যারা আমাকে জানতো না, ইভেন আমাদের যে এসিএস ম্যাডাম ছিলেন, মূর্ছনা ম্যাডাম, ঝিমলি ম্যাডাম, সারি ম্যাডাম, ওরা মানে কি বলবো ওদের নামে, মানে যতটুকু বলবো কম হবে। ওরা মানে আমার প্রবলেমকে ওদের প্রবলেম ভেবে আর কি এত সাহায্য করেছে আমাকে, মেন্টালি ফিজিক্যালি মানে অনেক সাহায্য করেছে। সবচেয়ে বড় কথা হলো এত গর্বের একটা বিষয়, আমাদের আসামের গিনিস ওয়ার্ল্ড রেকর্ড, ওইখানে তো 11,000 11,000 আরো বেশি ছিল। হ্যাঁ হ্যাঁ আরো বেশি ছিল। আর দেখতেও কত সুন্দর লেগেছে। তার সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওইখানে প্রস্তুত ছিলেন, একদম একদম প্রেজেন্ট ছিলেন। তো সেটাই আমাদের কাছে গর্বের বিষয় যে আমাদের হাইলাকান্দি তোমাদের মতন যে কতজন মেয়ে আমাদের ওইখানে গিয়ে পারফর্ম করে এসছে, এটাই আমাদের জন্য অনেক বড় ব্যাপার। এত বড় প্ল্যাটফর্মে মানে যাওয়া মানে এটা কল্পনার বাইরে ছিল যে কোনোদিন চান্স পাবো। আমরা টপ 9 লেভেলে আমাদের ডান্স ছিল, মানে টপ 9 লাইন যে ছিল, মানে সব বেস্ট ডান্সারের মধ্যে আমরা গিয়ে ডান্স করেছি। এইটা মানে আমাদের কাছে গর্বের থেকেও বেশি আর কি। মানে এরকম কোনোদিন কল্পনাই করা যায় না যে আমরা তো মানে বিহু বলতে আমরা কিছুই জানি না, সত্যি আমরা কোনোদিন করিনি। মানে বিহু যে বেসিক্স গুলো জানা ছিল না, কিন্তু ট্রেনার যারা এসেছিল ওরা আমাদেরকে এত ভালো ট্রেনিং দিয়েছে যার দরুন আমরা মানে টপ 9 লেভেলে গিয়ে নাচতে পেরেছি। টপ 9 লাইন যেটা ছিল ওইখানে গিয়ে নাচতে পেরেছি। এটা মানে খুবই ভালো, একটা খুবই সুন্দর। আমি তো রিহার্সালও দেখেছি বা ওইখানে তো ভিডিওগুলো দেখেছি। তো অবশ্যই এটা আসামবাসীর জন্য তথা আমাদের হাইলাকান্দিবাসীর জন্য অনেক গর্বের বিষয়। তো আমরা চাইবো যে আগামীতেও যেন এরকম কোনো সুযোগ আসে আমাদের হাইলাকান্দিবাসী হোক বা বরাকভ্যালিবাসীদের জন্য, আমরা যাতে আমাদের নামটা, আমাদের জায়গার নামটা গিয়ে এটলিস্ট গুয়াহাটিতে প্রেরণ করতে পারি বা আমাদের জায়গার নাম উজ্জ্বল করতে পারি। তো জুয়েল, তোমার সাথে কথাবার্তা বা গানের এই পর্ব এখানে এক পর্বে শেষ করা আমাদের পক্ষে সম্ভব নয়, আর আমাদের কানও চাইবে না আর আমাদের মনও ভরবে না তোমার গান শুনতে শুনতে, এত সুন্দর গলা তোমার। তো আমরা চাইবো যে বরাক বিনোদনের আরো অনুষ্ঠানে তুমি যেন আসো, পার্টিসিপেট করো আর আমাদেরকে মনোমুগ্ধকর গানগুলো উপহার দাও। তো এটার জন্য একটি গান আছে মান্না দেজির গাওয়াই, কথা দাও আবার আসবে। তো এটা আমি গাইছি না, আমি গাইলে তো দর্শক বন্ধুরা উঠে চলে যাবে। তো আমি চাইবো যে জুয়েল যেন এই গানটি গেয়ে আমাদেরকে কথা দিয়ে যায় যে সে আবারও আসবে আমাদের এই বরাক বিনোদনের স্টুডিওতে। নিশ্চয়ই আসবো, এবং আজকে তুমি যেহেতু বলেছো তো এই গানটা গেয়েই আমি আমার পর্বটা শেষ করবো। ঠিক আছে দর্শক বন্ধুরা, আপনারাও কথা দিন আপনারা যেন আমাদের পাশে এরকমই চিরকাল থেকে যাবেন। তো চলে যাচ্ছি আমাদের পরবর্তী গানে। কথা দাও কথা দাও আবার আসবে, কথা দাও আবার আসবে, এমনি করে ভালোবাসবে, যায় সেই ভরসা, কথা দাও কথা দাও আবার আসবে। সারা ভরসা হোক সারা, এই ভরসা হোক সারা, থেমে যাও কি বাড়ি ধারা, আবার দিন কুল ভাসবে, আবার দিন কুল ভাসবে, একদিন নব ভরসা যায় সেই ভরসা, কথা দাও কথা দাও
কথাটুকু দিয়ে, শুধু এই কথাটুকু দিয়ে, শুধু এই কথাটুকু দিয়ে বিদায় নেব খুশি হয়ে, শুধু এই কথাটুকু দিয়ে বিদায় দেব খুশি হয়ে। আবার নির্ঘুম আসবে, আবার নদীর কোলে বসবে, স্বপ্নে এক দুরাশা দিন যায় সেই ভরসা। কথা দাও, কথা দাও, কথা দাও আবার আসবে। এক কথায় অনবদ্য। দর্শক বন্ধুরা, আমার এই কমপ্লিমেন্টে, আমার এই কথায় সবাই আমরা জানি একমত থাকবেন। আমাদের যেরকম ভালো লাগছে আজকের এই পর্বটি, তেমনি আপনাদেরও ভালো লাগবে। তো আমরা আরেকটি প্রশ্ন করতে চাইবো। তো রীতা মাসির ব্যাপারে তো আমরা অনেক কিছুই জানলাম, অনেক কিছুই শুনলাম, আর আমরাও অনেক কিছুই জানি ওনার বিষয়ে। তো এবার জানতে চাইবো তোমার বাবার বিষয়ে, যদি কিছু আমাদের সাথে শেয়ার করতে পারো। হ্যাঁ, আমার কাছে মানে পুরো মানে আমার মা বাবাকে নিয়ে একদম পুরো ভান্ডার আছে। তো মা যেরকম গুণী ছিলেন, কোনো মতেই আমার বাবাও কম ছিলেন না, এখনো আছেন। তো ওনার মধ্যে একটা বিশেষ কোয়ালিটি হলো উনি মানে গান লিখেন বা কবিতা লিখেন, আর ওইগুলো মানে খুব মানে মিনিংফুল থাকে। আচ্ছা, মানে উনি এরকম মানে অনেক ঘটনা আছে যেখানে উনি এমন এমন গান লিখেছেন, পেন্সিল দিয়ে লিখেছেন যাতে ওইগুলোকে আবার চেঞ্জ করা যায়, আচ্ছা। লিখে ভুলেও গেছেন। তারপর আমি গান গেতে গেতে দেখলাম আমার খাতার পিছনে লেখা কিছু একটা লাইন আছে। তো আমি গিয়ে জিজ্ঞেস করলাম, বাবা নিশ্চয়ই এটা তুমিই লিখেছো, কি লিখলে, এটা কিসের গান? উনি চিন্তায় পড়ে যেতেন যে আমি ঠিকই এটা আমিই লিখেছি কিনা। তারপর মনে হতো হ্যাঁ হ্যাঁ এটা তো আমিই করেছি। তারপরে উনি বলতেন আমাকে ডেকে যে এটার ওই সুর ছিল, আমি বানিয়ে ভুলে গেছি। উনি এরকমও গেছে, উনি রাত জেগে জেগে উনার কাজের প্রেশারের জন্য, অনেক কিছু প্রবলেমের জন্য উনার অনেক রাত্রে ঘুম হতো না। আচ্ছা, তো উনি না ঘুমিয়ে কি করতেন, মানে গান লিখতেন। আচ্ছা, স্ট্রেস কে দূরে ভাগানোর জন্য মানুষ মেডিটেশন করে, তো উনি গান লিখতেন, কবিতা লিখতেন। আচ্ছা। তো আমি অনেকদিন সকালে উঠে দেখতাম ডায়েরি একটা পড়ে আছে সাইডে, উনি ঘুমোচ্ছেন। তো উঠে দেখলাম যে এরকম এরকম লেখা আছে। তো এরকম আমার বাবা আর কি, মানে একটা ডায়েরি পুরা আছে উনার, পুরা মানে গানে ভর্তি। আচ্ছা, তো উনি এরকম। তো আজকে যেহেতু এই গানের একটি পরিবেশ তৈরি হয়েছে, তো আমরা চাইবো যদি দু লাইন তোমার বাবার লেখা একটি গান আমাদেরকে শোনাও। হ্যাঁ, উনার তো অনেকগুলো গান আছে যা আমার অনেক মানে পছন্দের। তার মধ্যে অন্যতম একটা গান আমি ছোটবেলা ভাবতাম হয়তো কিশোর কুমার জি গিয়েছেন, আমি ভাবিনি কখনো এটা আমার বাবা লিখেছে। মানে অহংকার করছি না, মানে এটা করবো, আমার বাবা লিখেছেন। তো ওই গানটা হলো মৃগনয়নী নাচে শারদ চাঁদনী রাতে, মৃগনয়নী নাচে নীল শিখে পাখায় বাঁধিল খোপা চরণ কমলেতে, নীল শিখে পাখায় বাঁধিল খোপা চরণ কমলেতে, পরিজাফরানি চপল চাহনি মুক্তা ঝরিতেছে, মৃগনয়নী নাচে। ভাবছি মানে এই গানটা কোনোদিন যদি আমি পারি আমি রেকর্ড করব গানটা। অবশ্যই করা উচিত, খুবই সুন্দর লিরিক্স, আর তোমার গলায় তো অনেকই সুন্দর লাগছে। তো আমরা চাইবো যে আমাদের যদি অন্য কোনো অনুষ্ঠান হয় এই বরাক বিনোদনে, তুমি তোমার বাবার লিখা, বাবার সুর করা যদি কয়েকটি গান আমাদেরকে শোনা হয়েছে। তো আমরা শুনেছি যে প্রত্যেক বছর দুর্গাপূজায় তো তোমার বাবা গান লিখতেন এবং সুর করতেন, আর তোমাকে দিয়ে এটা রেকর্ড করাতেন। তো এটা কি এখনো চলে যাচ্ছে? আর ইভেন মানে আমরা আমাদের যখন এত ক্রুশিয়াল টাইম, এত প্যাথেটিক সময়ের মধ্যেও মানে আমরা গান বানানো মানে বন্ধ হয় নাই আর কি। এটা একটা থেরাপির মতো কাজ করতো। আচ্ছা, তো মা যখন অসুস্থ ছিলেন ওনার সামনে বসে বসে অনেক কিছু বানিয়েছেন, কিন্তু ওইগুলো আধুরা রয়ে গেছে, কমপ্লিট হয় না আর কি, ইনকমপ্লিট রয়ে গেছে। কারণ
হয় নাই, সেই হয় নাই, সময় মানে হ্যাঁ। হয়ে উঠতে পারেনি। হ্যাঁ তারপর এইবারও হুম। মানে সেপ্টেম্বর মাসে এত ভাবো মানে কি পরিস্থিতি আমাদের, পরিস্থিতি খুবই খারাপ। তারপরেও মানে বাবা মানে দুর্গাপূজা মানে দুর্গা মাই হয়তো ওনাকে আশীর্বাদ দেন, তখন ওনার কি হয়ে যায় উনি মানে লিখে ফেলেন আর কি। হ্যাঁ হ্যাঁ কিন্তু মানে আমরা যে মানে গানটা বানিয়েছিলাম মানে এত মানে সময়ের এত নিকট এসে গেছিল মানে দুর্গাপূজা, তাই রিলিজ করতে পারিনি। তো আচ্ছা হোপফুলি আমরা আশাবাদী যে মানে আগামী বছর এটা রিলিজ করব যদি সবকিছু ঠিকঠাক থাকে। আচ্ছা, মানে এই 2024 হ্যাঁ হ্যাঁ 24 আচ্ছা, তোমাদের তো একটা ইউটিউব চ্যানেলও হ্যাঁ, আছে, হ্যাঁ। জেবি প্রোডাকশন। জেআরডি প্রোডাকশন। আমরা তিনজনেরই নামের মানে ইনিশিয়াল লেটার গুলো আছে আর কি আচ্ছা এখানে। আচ্ছা হ্যাঁ তো মানে জে ফর জুয়েল, আর ফর রীতা, হ্যাঁ। ডি ফর দিলীপ, মা বাবা। আচ্ছা, তো দর্শক বন্ধুরা আমার ভুল হয়েছে, তো জুয়েলের ইউটিউব পেজটির নাম হচ্ছে জেআরডি প্রোডাকশন। তো যদি জুয়েলের ভালো ভালো সুন্দর সুন্দর গান শুনতে চান তো ওইখানে গিয়েও আপনারা সাবস্ক্রাইব করে ওর গান শুনতে পারবেন। তো আমাদের শেষ প্রশ্নে আমরা চলে যাচ্ছি। যেহেতু আসাম সরকারের একটি যে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের কথা আমরা বলেছি, আসাম সরকারের আরো একটি খুব সুন্দর প্রকল্পের কথা হচ্ছে আসাম সাংস্কৃতিক মহাসংগ্রাম। আমাদের হাইলাকান্দি যত লেভেল আছে, যত পর্যায় ছিল, সেটাতে তুমি প্রথম হয়ে গেছো ডিস্ট্রিক্ট লেভেলেও। হ্যাঁ, তো প্রত্যেকটা প্রতিযোগিতায় রবীন্দ্র হোক, জ্যোতি সঙ্গীত হোক বা ভূপেন সঙ্গীত হোক, ভূপেন্দ্র সঙ্গীত হোক, তো প্রত্যেকটা প্রতিযোগিতায় তোমার সাফল্য হয়েছে। সেটার এক্সপিরিয়েন্স যদি আমাদের সাথে একটু শেয়ার করো। অনেক ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল, মানে প্রত্যেকটা মানে ধাপে ধাপে আমি যেগুলোতেই গেছি অনেকগুলো এক্সপিরিয়েন্স গেইন করেছি। জানি না কতটুকু মানে পেরেছি গাইতে বা ডান্স করতে বা যাই করেছি, কিন্তু অনেকগুলো এক্সপিরিয়েন্স হয়েছে, হ্যাঁ, ভালো মন্দ সবগুলো মিলিয়ে। তো মন্দগুলোকে ছেড়ে ভালোগুলোই যদি মনে রাখা যায়, তার মধ্যে অনেকগুলো আছে, যেমন সবাই আমাকে অনেক হেল্প করেছে। যেরকম মানে যেহেতু মানে আমরা বাঙালি, অ্যাকসেন্টে অনেক প্রবলেম থাকে, অসমীয়া ভাষায় অনেক কিছু আমরা জানি না হয়তো, তো ওইগুলো মানে শুধরাতে অনেক মানে অ্যাসামিস ওই যে যাদের সঙ্গে বিহু করেছিলাম ওরা আমাকে অ্যাকসেন্ট গুলো শিখাতে অনেক সাহায্য করেছে। ইভেন ওরা আমাদের ঘরে এসে মানে বাদ্যযন্ত্র বাজিয়েও আমাকে সাহায্য করেছে, মানে রিহার্সাল করিয়েছে যাতে মানে আমি গুয়াহাটিতে গিয়ে নাম উজ্জ্বল করতে পারি হাইলাকান্দি। ওরা অনেক সাহায্য করেছে। তারপর যারা জাজেস ছিলেন তারা তো অনেক হেল্প করেছেনই, যা ভুল ছিল তা শুধরিয়ে দিয়েছেন, নেক্সটে গিয়ে কি করতে হবে, কি করলে ভালো হবে ওইগুলো দেখিয়ে দিয়েছেন। মানে অনেক ভালো লেগেছে আর কি। তারপর তো গুয়াহাটির মতো জায়গায় স্টেট লেভেলে পৌঁছানো মানে আমার জন্য একটা বহুত বড় কথা। তারপরে ফাইনালিস্ট হিসাবে, তো ওই এক্সপিরিয়েন্সটা ভোলার মতো নয়, কারণ এত বড় প্ল্যাটফর্মে এত ভালো ভালো সিঙ্গারের সামনে আমি গান গাইছি, ভাবলেই মানে আমার শিহরণ দিয়ে ওঠে। আমাদের হাইলাকান্দিবাসীর জন্য অনেক গর্বের বিষয় যে আমাদের হাইলাকান্দি থেকে হাইলাকান্দিরই একটি মেয়ে জুয়েল দাস ওইখানে ফাইনাল লেভেলে গেছে। তো আমরা আশা করবো আগামীতেও যেন এরকম হয়, আমাদের হাইলাকান্দির নাম যেন অনেক উজ্জ্বল হয়, উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়। তো আমরা দর্শক বন্ধুরা আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। তো আজকে আমাদের এই বরাক বিনোদন স্টুডিওতে এসে তোমার কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে, মানে তোমাদের সঙ্গে আর কি বলবো, মানে এটা একটা ঘরোয়া পরিবেশ আমাদের জন্য আর কি, মানে অনেক ভালো লেগেছে। তো আমরা আশা করতে পারি জুয়েলকে আমরা আবারও পাবো। নিশ্চয়ই। দর্শক বন্ধুরা শুনলেন আপনারা, জুয়েল কিন্তু আবারও আসবে আমাদের পেজে যে কোনো একটি অনুষ্ঠানে। তো অবশ্যই যদি এখনো বরাক বিনোদন পেজটি ফলো করে না থাকেন তো এখনই ফলো করুন। আর এই পর্বটি কেমন লেগেছে অবশ্যই আমাদের লাইক এন্ড কমেন্ট করে জানাবেন। আর আপনাদের মধ্যে যদি এমন কোনো ট্যালেন্ট থেকে থাকে তো অবশ্যই আমাদের মেসেঞ্জারে মেসেজ করে আমাদেরকে বলতে পারেন, আমরা আপনাকে এই স্টুডিওতে নিয়ে আসবো। আজকের মতন বিদায় নিচ্ছি, নমস্কার।